সবাই আস্তে আস্তে জয়েন করো। ওয়ালাইকুম আসসালাম পিয়াস। গ্রুপে একটু ক্লাসটা শেয়ার করে দাও, গ্রুপে ক্লাসটা শেয়ার করে দাও। এই তো পিয়াস ভালো আছি, গ্রুপে ক্লাসটা শেয়ার করে দাও একটু। ওয়ালাইকুম আসসালাম ওয়াফা। ওয়ালাইকুম আসসালাম মারিয়া। থ্যাংক ইউ ওয়াফা। ওয়ালাইকুম আসসালাম হাফসা। ওয়ালাইকুম আসসালাম কাকন। ভালো আছি কাকন, তুমি কেমন আছো? মামুন ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম সাকিব। ওয়ালাইকুম আসসালাম ফাহমিদা। আচ্ছা তাহলে শুরু করতেছি। দেখো আজকে আমরা একটা টার্ম পড়বো, যেটা হচ্ছে কি মোলের তুল্য ভর বা তুল্য ওজন বলতে কাকে বলে। ঠিক আছে, তো কেমিস্ট্রিতে ভর বা ওজনের কোনো পার্থক্য নাই, মানে ভর যেটাকে বলতেছে ওজন সেটাকে বলতেছে। ঠিক আছে, তো মোলের তুল্য ভর বা তুল্য ওজন কাকে বলে, তাহলে সেক্ষেত্রে সংজ্ঞা বলা হয় কোন মূলের যত গ্রাম ওজনের সাথে 1 গ্রাম ভরের হাইড্রোজেন বা 8 গ্রাম ভরের অক্সিজেন বা 35.5 গ্রাম ভরের ক্লোরিন যুক্ত হয় বা প্রতিস্থাপিত হয়, তাকে ওই মোলের তুল্য ওজন বলে। ওই মোলের কি বলে? ওই মোলের তুল্য ওজন বলে। দেখো সংজ্ঞার ক্ষেত্রে যদি আমরা বলি যে কোন মোলের যত গ্রাম ওজনের সাথে 1 গ্রাম ভরের হাইড্রোজেন বা 8 গ্রাম ভরের অক্সিজেন অথবা 35.5 গ্রাম ভরের ক্লোরিন যুক্ত হতে পারে অথবা ওইখান থেকে প্রতিস্থাপন করতে পারে। আচ্ছা তাহলে দেখো, যদি আমরা বলি ক্যালসিয়াম অক্সাইড, তাহলে ক্যালসিয়াম অক্সাইডে ক্যালসিয়ামের তুল্য ভর কত? তাহলে ক্যালসিয়াম অক্সাইডে ক্যালসিয়ামের তুল্য ভর কত? ক্যালসিয়ামের তুল্য ভর কত? তাহলে এখান থেকে আমরা হিসাব করবো। তাহলে দেখো এখানে অক্সিজেনের ভর কত? 16 গ্রাম, ক্যালসিয়ামের ভর কত? 40 গ্রাম। তাহলে আমরা তো বলছি যে অক্সিজেনের 8 গ্রাম ভরের সাথে যত গ্রাম ক্যালসিয়াম যুক্ত হবে, তাহলে ক্যালসিয়ামের আমরা কার তুল্য ভর করতেছি? এই যে মৌল, মানে ক্যালসিয়ামের তুল্য ভর করতেছি। তাহলে আমরা বলবো কি 16 গ্রাম অক্সিজেনের সাথে যুক্ত হয় 40 গ্রাম ক্যালসিয়াম। সুতরাং লাগবে কতটুকু? 1 গ্রাম অক্সিজেনের সাথে যুক্ত হয় কতটুকু? 40 ডিভাইড বাই কত? 16। সুতরাং 8 গ্রাম অক্সিজেনের সাথে যুক্ত হয় 40 গুণ 8 ডিভাইড বাই কত? 16। তাহলে এটা বের করুন ক্যালসিয়ামের তুল্য ভরটা কত।
আচ্ছা, আচ্ছা দেখো, তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে ক্যালসিয়ামের তুল্য ভরটা কত। আমরা চাইছি কি মোলের তুল্য ভর বের করতে হবে। তাহলে আমার এই মোলের তুল্য ভর বের করার জন্য আমরা কি বলছি যে ক্যালসিয়াম অক্সাইডে কার সাথে যুক্ত আছে, ক্যালসিয়ামটা অক্সিজেনের সাথে যুক্ত আছে। তাহলে আমরা বলতে পারি যে 16 গ্রাম, এখানে অক্সিজেনের ভরটা কত 16 গ্রাম, তাহলে 16 গ্রাম অক্সিজেনের সাথে যুক্ত হয় 40 গ্রাম ক্যালসিয়াম, সুতরাং 1 গ্রামের সাথে যুক্ত হয় কতটা, এতটুকু, সুতরাং 8 গ্রামের সাথে যুক্ত হয় কতটুকু। তাহলে 8 একে 8, 8 দুগুণ কত 16, 20, তার মানে হচ্ছে 20 গ্রাম। তাহলে যদি বলা হয় যে ক্যালসিয়ামের তুল্য ভর কত, তাহলে আমি বলবো ক্যালসিয়ামের তুল্য ভর হচ্ছে কত, 20 গ্রাম। ক্যালসিয়ামের তুল্য ভর কত, 20 গ্রাম। কথাটা বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটাকে আমরা অন্যভাবে করতে পারি। যেরকম দেখো, ক্যালসিয়ামের তুল্য ভর এখন হাইড্রোজেনের সাথে করে দেখি, যেমন ক্যালসিয়াম হাইড্রেট। তাহলে এই ক্ষেত্রে দেখো, এখানে হাইড্রোজেনের ভর কত 2 গ্রাম, এখানে ক্যালসিয়ামের ভর কত 40 গ্রাম। তাহলে আমরা তো যখন তুল্য ভরটা করবো, আমরা কত গ্রামের জন্য করবো, 1 গ্রামের জন্য করবো। তাহলে এখানে বলতে পারি কি যে 2 গ্রাম হাইড্রোজেন যুক্ত আছে 40 গ্রাম ক্যালসিয়ামের সাথে। অর্থাৎ এখানে আমরা বের করতেছি ক্যালসিয়ামের তুল্য ভরটা। সুতরাং 1 গ্রাম হাইড্রোজেন যুক্ত হবে কত গ্রামের সাথে, 40 ডিভাইড বাই 2, তার মানে তাও কত 20 গ্রাম। তার মানে যেভাবেই করো, অক্সিজেন দিয়ে করো বা হচ্ছে তুমি দিয়ে করো, হাইড্রোজেন দিয়ে করো, অলওয়েজ ক্যালসিয়ামের তুল্য ভরটা কত বের হচ্ছে, 20 গ্রাম বের হচ্ছে। ক্লিয়ার? আশা রাখি ক্লিয়ার হবে। তাহলে এখন তোমাকে বলা হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড যোগে সোডিয়ামের তুল্য ভর কত, বের করে ফেলো তো। সোডিয়াম ক্লোরাইডে সোডিয়ামের তুল্য ভর কত? ভেরি গুড। সোডিয়াম ক্লোরাইড যোগে সোডিয়ামের তুল্য ভর কত? তাহলে এটা বের করো, সোডিয়াম ক্লোরাইড যোগে সোডিয়ামের তুল্য ভর কত? বের করে ফেলো। এখানে সোডিয়াম ক্লোরাইড যোগে সোডিয়ামের তুল্য ভর কত? 23 গ্রাম। দারুণ। তাহলে এখানে বুঝতেই পারতেছো ক্লোরিন কতটুকু আছে, 35.5 গ্রাম আছে। তাহলে আমি বলতে পারি 35.5 গ্রামের সাথে যুক্ত থাকে 23 গ্রাম সোডিয়াম। আর আমরা এটাই বলছি যে 35.5 গ্রামের সাথে যত গ্রাম কোন মৌল যুক্ত থাকবে তার তুল্য ভর হবে কত, ঠিক তত। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা করব, যোগের তুল্য ভর বা হচ্ছে ওজন, যোগের তুল্য ভর বা ওজন, ঠিক আছে। সেম আমাদের মানে আমরা যেটা দিয়ে আদর্শ ধরতেছি সবগুলো সেম থাকবে। তাহলে শুধুমাত্র মৌল বা যৌগ এই দুইটা টার্ম চেঞ্জ হবে। তাহলে আমরা বলতে পারি কোন যোগের যত গ্রাম 1 গ্রাম ভরের হাইড্রোজেন বা 8 গ্রাম ভরের অক্সিজেন বা হচ্ছে 35.5 গ্রাম ভরের ক্লোরিন এর সাথে যুক্ত হয় বা তুল্য পরিমাণ কোন ভরের সাথে যুক্ত হয়, তাকে যৌগের তুল্য ওজন বলে। আমি এটাকে এক্সপ্লেন করব না, কারণ এক্সপ্লেন করব না এই কারণে আমি জানি তোমাদের মধ্যে এরকম অনেকে আছে এটাকে খুব ইজিলি সলভ করতে পারবা, যেহেতু আগের টার্মটা তোমরা নিজেরাই করছো। তো এখানে বলা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যোগে
সোডিয়াম ক্লোরাইড যোগে সোডিয়াম ক্লোরাইডের তুল্য ভর কত? তুল্য ভর কত? আমি জানি তোমরা এটাও পারবা। ক্যালসিয়াম হাইড্রাইড যোগে ক্যালসিয়াম হাইড্রাইড, এখন কিন্তু যোগের কোনো মোলের চাচ্ছি না, যোগের চাচ্ছি, এর তুল্য ভর কত? আরো চাচ্ছি সোডিয়াম কার্বনেট যোগে সোডিয়াম কার্বনেটের তুল্য ভর কত? ওয়ালাইকুম আসসালাম জিম। জিমরে অনেকদিন পরে দেখলাম। তাহলে এই তিনটার আনসার বের করে ফেলো। সোডিয়াম ক্লোরাইড যোগে সোডিয়াম ক্লোরাইডের তুল্য ভর কত? আচ্ছা, আর এখানে হচ্ছে আমরা লিখছি কি সোডিয়াম কার্বনেট যোগে সোডিয়াম কার্বনেটের তুল্য ভর কত? তিনটার আনসার বের করো। সমস্যা নাই, তবে লেট হলে একটু ঝামেলায় পড়বা। একটু ঝামেলায় পড়বে কি, যেটা হচ্ছে যদি আগের টার্মটা না বুঝো তাহলে এটা সলভ করতে পারবো না। তারা সলভ করো তিনটা। আমি এটা করে দেব না, তোমরা নিজেরাই করবা। সেম আগের রুলসের মতোই, তবে এখানে হচ্ছে যোগের মান নিবা। এখানে হচ্ছে কার মান নিবা? যোগের মান নিবা। এখানে হচ্ছে কার মান নিবা? যোগের মানটা নিবা। আচ্ছা দেখো, তাহলে হচ্ছে আমি উপরের অংশটুকু মুছে দিচ্ছি। আমাদের এখানে টার্মটা হচ্ছে কি, যে একটা যৌগের মধ্যে যত গ্রাম ওজনের হচ্ছে হাইড্রোজেন থাকবে, অথবা হচ্ছে যত গ্রাম 8 গ্রাম ভরের অক্সিজেন থাকবে, আর হচ্ছে কি 35.5 গ্রাম ভরের, ঠিক আছে, আমরা হচ্ছে 1 গ্রাম ভরের হাইড্রোজেন নিচ্ছি, অথবা 8 গ্রাম। স্ট্যান্ডার্ডটা দেখো কোথায় কোথায় নেওয়া হচ্ছে। 1 গ্রাম ভরের হাইড্রোজেন, অথবা 8 গ্রাম ভরের অক্সিজেন, অথবা 35.5 গ্রাম ভরের ক্লোরিন নেওয়া হচ্ছে, তাদেরকে স্ট্যান্ডার্ড ধরা হচ্ছে, ঠিক আছে। সো আমার বলা হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড যোগে সোডিয়াম ক্লোরাইডের তুল্য ভরটা কত। সো আমি যদি ক্যালকুলেট করি তাহলে আমি এখানে বলতে পারি যে সোডিয়াম ক্লোরাইড এটার আণবিক যে ভরটা হচ্ছে সেটা যদি কাউন্ট করো তাহলে হচ্ছে বেরোবে হচ্ছে 58.5 গ্রাম, ঠিক আছে। তাহলে আমরা বলছি যে স্ট্যান্ডার্ড হচ্ছে 1 গ্রাম হাইড্রোজেন, 1 গ্রাম হাইড্রোজেন যত গ্রামের সাথে যুক্ত থাকে সেটা হবে তুল্য ভর। আমরা বলছি যে যদি 8 গ্রাম অক্সিজেন যত গ্রামের সাথে যুক্ত থাকবে সেটা হবে তার তুল্য ভর, অথবা 35.5 গ্রাম ক্লোরিন যত গ্রামের সাথে যুক্ত থাকবে সেটা হবে তার তুল্য ভর। তো আমি যদি এখানে দেখি তাহলে এখানে হচ্ছে কি বলতে পারি যে এখানে ক্লোরিন কতটুকু? 35.5 না? তাহলে বলতে পারি 35.5 গ্রাম ক্লোরিন যুক্ত আছে কত গ্রামের সাথে? 58.5 গ্রামের সাথে, ঠিক আছে, 58.5 গ্রামের সাথে। তাহলে আমরা তো সেটাই বলছি যে 35.5 গ্রাম ক্লোরিন যত গ্রামের সাথে যুক্ত থাকবে সেটাই হবে ওই যৌগের তুল্য ভর। তার মানে ওই যৌগের তুল্য ভর কত? 58.5 গ্রাম। ক্লিয়ার? আচ্ছা, পরেরটা দেখো। পরেরটা হচ্ছে আমরা কি বলছি? 1 গ্রাম হাইড্রোজেন, আমরা বলছি কি 1 গ্রাম হাইড্রোজেন আমি যদি ক্যালসিয়াম হাইড্রেট করি তাহলে মান কত বের হবে? 42 গ্রাম, কারণ ক্যালসিয়াম 40 আর এটা হচ্ছে 2। তাহলে আমি বলতে পারি যে 2 গ্রাম হাইড্রোজেন যুক্ত থাকে কত গ্রামের সাথে? 40 গ্রামের সাথে। সুতরাং আমার লাগবে কতটুকু? এই যে 1 গ্রাম হাইড্রোজেন লাগবে। সুতরাং 1 গ্রাম হাইড্রোজেন যুক্ত থাকে কত গ্রামের সাথে? 42 গ্রাম। তাহলে 42 ডিভাইড হচ্ছে কত? 2, তার মানে হচ্ছে 21 গ্রামের সাথে। তাহলে 1 গ্রাম হাইড্রোজেন যুক্ত থাকে কত গ্রামের সাথে? 21 গ্রামের সাথে। তাহলে সেটাই হচ্ছে কি আমার
ওই ক্যালসিয়াম হাইড্রেটের তুল্য ভর। ভেরি গুড। NaCl হচ্ছে 58.5, ক্যালসিয়াম হাইড্রেট হচ্ছে 21। দারুন ওয়াফা, গুড। ইফো দারুন করলে তো, বাহ। ঠিক আছে, তাহলে সোডিয়াম কার্বনেটটা বের করো। সোডিয়াম কার্বনেটটা কত? ভেরি গুড। তাহলে আমরা সোডিয়াম কার্বনেটটা কেমনে বের করব? দেখো, আমরা বলছিলাম যে তুল্য পরিমাণ যদি কার সাথে যুক্ত হয়, তাহলে সোডিয়ামের তুল্য ভর কত? সোডিয়ামের তুল্য ভর হচ্ছে কত? 23 গ্রাম। তাহলে সোডিয়াম কার্বনেটে যদি দেখি, তাহলে সোডিয়াম কার্বনেটের ভর হচ্ছে টোটাল 106 গ্রাম। তাহলে এখানে হচ্ছে সোডিয়াম কতটুকু আছে? 23 গুণ 2 মানে 46 গ্রাম। তাহলে আমরা তো জানি সোডিয়ামের তুল্য ভর কত? 23 গ্রাম। যদি আমার মানে হাইড্রোজেন, যদি আমার অক্সিজেন বা হচ্ছে ক্লোরিন না থাকে, তাহলে আমি দেখে নেব যে এখানে যে কোনো একটা তুল্য ভর দিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? বা তুমি এখানে অক্সিজেন দিয়ে করতে পারো, ইচ্ছা। আমরা সোডিয়াম দিয়ে করতেছি, সোডিয়াম দিয়ে করতে পারো। তাহলে সোডিয়ামের তুল্য ভরটা আমি জানি। তাহলে কত হচ্ছে? 23 গ্রাম। তাহলে আমি বলতে পারি 46 গ্রাম সোডিয়াম যুক্ত আছে কত গ্রামের সাথে? 106 গ্রামের সাথে। সুতরাং 1 গ্রাম সোডিয়াম যুক্ত আছে কত গ্রামের সাথে? 106 ডিভাইড হচ্ছে কত? 46। সুতরাং আমরা বলতে পারি 23 গ্রাম, অর্থাৎ তুল্য পরিমাণ কার সাথে? 23 গ্রাম সোডিয়াম যুক্ত থাকে কার সাথে? 106 গুণ হচ্ছে 23 ডিভাইড হচ্ছে কত? 46। তার মানে 23 দুগুণে 46, তাহলে কত হচ্ছে? 5 3, তার মানে 53 গ্রাম। তার মানে সোডিয়াম কার্বনেটের হচ্ছে, যদি তুল্য ভর বলো, সোডিয়াম কার্বনেটের তুল্য ভর হচ্ছে কত? 53 গ্রাম। ক্লিয়ার? তাহলে এটা মুছে দিচ্ছি। তাহলে মোলের তুল্য ভর আশা রাখি বুঝতে পারছো, বা যোগের তুল্য ভরটা বুঝতে পারছো। তো আমরা এসিডের তুল্য ভর করবো। আচ্ছা, এসিডের তুল্য ভরটাকে, এসিডের মধ্যে হাইড্রোজেন থাকে, এসিডের মধ্যে কি থাকে? হাইড্রোজেন থাকে। তাহলে আমরা তো মাপতেছি এখন, স্ট্যান্ডার্ডে মাপতেছি কাকে দিয়ে? হাইড্রোজেন দিয়ে না? তাহলে আমরা বলবো এসিডের যত ভাগ ভরে 1 গ্রাম ওজনের, বা 1 গ্রাম ভরের বলতে পারো, একই কথা। কেমিস্ট্রিতে ভর এবং ওজন দুইটা ছিল। 1 গ্রাম ভরের হাইড্রোজেন যুক্ত থাকে, এটা আরো সুন্দর সাজানো যায়। প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে, তাকে এসিডের তুল্য ভর বা হচ্ছে কি ওজন বলে, ঠিক আছে? যেমন হচ্ছে বলা হচ্ছে H2SO4 এর তুল্য ভর কত? H2SO4 এর তুল্য ভর কত? তাহলে আমরা এখানে কিভাবে নির্ণয় করব? তাহলে আমরা এখানে বলতে পারি যে 2 গ্রাম হাইড্রোজেন, মানে এটা H2SO4 যদি মানটা বের করো, তাহলে তো এটা জানো 98 গ্রাম। তাহলে 2 গ্রাম ভরে হাইড্রোজেন যুক্ত থাকে কত গ্রামের সাথে? 98 গ্রাম H2SO4 এর সাথে, H2SO4 এর সাথে। তাহলে আমার তো লাগবে কতটুকু? 1 গ্রাম ওজনের হাইড্রোজেন। 1 গ্রাম হাইড্রোজেন যত গ্রামের সাথে যুক্ত থাকবে সেটাকে বলা হবে তার তুল্য ভর। তো সুতরাং আমরা বলতে পারি যে 1 গ্রাম হাইড্রোজেন যুক্ত থাকে 98 ডিভাইড বাই কত? 2, মানে হচ্ছে 49 গ্রাম। 49 গ্রাম H2SO4 এর সাথে। তাহলে H2SO4 এর তুল্য ভর কত? 49 গ্রাম। ভেরি গুড।
ক্লিয়ার? 49, ভেরি গুড। বুঝতে পারছো? দারুণ। তাহলে এখন আসো আমরা দ্রবণ নিয়ে কাজ করব। মোলার দ্রবণ। এটার হচ্ছে 1000 সিসি। 1000 সিসি মানে হচ্ছে কি 1 লিটার। 1000 সিসি কার সমান? 1 লিটারের সমান। তাহলে এটা হচ্ছে একটা দ্রবণ। তাহলে এখানে মোল পরিমাণ মানে 1 মোল পরিমাণ বা হচ্ছে গ্রাম আণবিক পরিমাণ, গ্রাম আণবিক পরিমাণ যদি দ্রবীভূত থাকে তাহলে এই দ্রবণটাকে বলা হবে মোলার দ্রবণ। তাহলে আমরা বলতে পারি 1000 সিসি দ্রবণে 1 মোল পরিমাণ, 1000 সিসি বা হচ্ছে কি 1 লিটার। তাহলে 1000 সিসি বা 1 লিটার দ্রবণে 1 মোল পরিমাণ বা গ্রাম আণবিক পরিমাণ, গ্রাম আণবিক ভর পরিমাণ কোনো পদার্থ দ্রবীভূত থাকলে, কোনো পদার্থ যদি দ্রবীভূত থাকে তাকে মোলার দ্রবণ বলে। তাকে মোলার দ্রবণ বলে। মোলার দ্রবণ বলে। যার মাত্রা হচ্ছে এম। যার মাত্রা কত? যার মাত্রা হচ্ছে কত? এম। তাহলে খুবই সিম্পল যে 1000 সিসি দ্রবণে যদি 1 মোল পরিমাণ বা গ্রাম আণবিক পরিমাণ যে কোনো বস্তু যদি দ্রবীভূত থাকে তাহলে সেটাকে বলা হবে তার মোলার দ্রবণ। এবং এখানে তার যে মাত্রাটা পাবো সেটা হচ্ছে এম বা হচ্ছে বাংলায় বললে মোলারিটি। বাংলায় বললে কি? মোলারিটি। ভেরি গুড কাকুন, বৃষ্টি দারুণ। তাহলে এটা হচ্ছে মোলার দ্রবণের সংজ্ঞা। 1000 সিসি দ্রবণে যত গ্রাম আণবিক পরিমাণ দ্রবীভূত থাকবে তাকে বলা হবে কি? তার 1 মোলারের দ্রবণ বা হচ্ছে মোলারিটি। ঘনমাত্রা যদি বলি তাহলে সেটাকে বলা হবে কি? মোলারিটি। ওকে, আচ্ছা দেখো, তাহলে আমরা বলতে পারি 1000 সিসি দ্রবণে 1 মোল পরিমাণ, 1 মোল পরিমাণ দ্রবীভূত হলে মাত্রা হয় কত? মাত্রা হয় এম। মাত্রা হয় কত? এম। তাহলে এটা হচ্ছে কি সংজ্ঞা। তাহলে 1 মোল পরিমাণ বা গ্রাম আণবিক পরিমাণ, গ্রাম আণবিক পরিমাণ। তাহলে ধরো আমাদেরকে দেওয়া আছে সোডিয়াম কার্বনেট, এটার ভর হচ্ছে কত? 106 গ্রাম। এটা হচ্ছে গ্রাম আণবিক ভর, গ্রাম আণবিক ভর। তাহলে আমি বলতে পারি 1000 সিসি দ্রবণে, 1000 সিসি দ্রবণে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট থাকলে মাত্রা কত? 1m বা শুধু m। সুতরাং 1000 সিসি দ্রবণে যদি 1060 গ্রাম থাকতো, 1060 গ্রাম যদি থাকতো তাহলে এটার সাথে এটা পার্থক্য কত? 10 গুণ না? শুধু 106 গ্রাম থাকলে মাত্রা হয় কত? 1m। তাহলে এটা যদি 10 গুণ করি তাহলে মাত্রাও কত হয়ে যাবে? 10 গুণ হয়ে যাবে না? আমরা বলতে পারি যদি 1060 গ্রাম সোডিয়াম কার্বনেট থাকতো তাহলে মাত্রা কত হয়ে যেত? 10m হয়ে যেত। আচ্ছা, আমরা যদি বলি যে 1000 সিসি দ্রবণে যদি আমাদের 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট থাকতো তাহলে কি হতো? তাহলে এটার সাথে এটার পার্থক্য কত? 10 ভাগের পার্থক্য। তাহলে ঘনমাত্রা কত পার্থক্য হয়ে যেত? 1/10 মোলার। এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু বুঝতে পারছো?
গুড গুড, দারুণ, তোমাদের রেসপন্স অসাধারণ। ওকে, তাহলে দেখো আমরা যদি বলি H2SO4 এর জন্য, তাহলে বলতে পারি 1000 সিসি দ্রবণে 98 গ্রাম H2SO4 থাকলে মাত্রা হয় কত? এম। 1000 সিসি দ্রবণে যদি 980 গ্রাম H2SO4 থাকতো তাহলে মাত্রা হতো কত? 1000 সিসি দ্রবণে যদি 9.8 গ্রাম H2SO4 থাকতো তাহলে মাত্রা হতো কত? এটা কত এম হতো, এটা কত এম হতো? করে ফেলো তো, এই দুইটা করে ফেলো। তাহলে বলো এই দুইটা কি হতো? গুড, একটা 10 এম আর একটা হচ্ছে 1/10 এম। এটা হচ্ছে 10 মোলার আর এটা হচ্ছে কি 1/10 মোলার। তাহলে এটা হচ্ছে মোলার দ্রবণ। আচ্ছা, তো দেখো আমরা যদি বলি এটার দ্রবণ হচ্ছে 1000 সিসি বা 1 লিটার, আর এখানে যদি আমরা তুল্য ভর পরিমাণ অ্যাড করি, কি অ্যাড করব? তুল্য ভর পরিমাণ অ্যাড করি, তাহলে সেটা হবে কি? নরমাল দ্রবণ। সেটা হবে কি? নরমাল দ্রবণ। এবং এই ঘনমাত্রাকে বলা হবে নরমালিটি। নরমালিটি। তাহলে বলতে পারি 1000 সিসি দ্রবণে 1000 সিসি দ্রবণে তুল্য পরিমাণ দ্রব যুক্ত হলে মাত্রা হয় কত? আচ্ছা, নরমাল দ্রবণের সংজ্ঞাটা আমরা দিয়ে নিই। 1000 সিসি দ্রবণে তুল্য পরিমাণ ভর মিশ্রিত হলে তাকে নরমাল দ্রবণ বলে। নরমাল দ্রবণ বলে এবং ঘনমাত্রাকে নরমালিটি বলে। খুবই মজা এবং খুবই সিম্পল, যাকে এম দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে বলতে পারি সোডিয়াম কার্বনেটের জন্য, তাহলে কি বলতে পারি? 1000 সিসি দ্রবণে যদি এটার কত গ্রাম? 53 গ্রাম যুক্ত হয় তবে মাত্রা হয় কত? মাত্রা হয় এন। যদি এটার 1000 সিসি দ্রবণে 530 গ্রাম যুক্ত হয় তবে মাত্রা হয় কত? 10 n। যদি এটার 1000 সিসি দ্রবণে 5.3 গ্রাম যুক্ত হয় তখন এটা মাত্রা হয় 1/10n। সো সিম্পল, ভেরি গুড, দারুণ। গুড, দারুণ। তাহলে নরমাল দ্রবণ আমরা জেনে গেলাম। তাহলে এখন আমরা যেটা করব, সালফিউরিক অ্যাসিডের জন্য যদি করি তাহলে আমাকে বলতে হবে 1n সমান কত গ্রাম, 10n সমান কত গ্রাম, আর হচ্ছে 1/10n সমান কত গ্রাম। কার জন্য? সালফিউরিক অ্যাসিডের জন্য। তো সালফিউরিক অ্যাসিডের জন্য তিনটা মান বের করো। সালফিউরিক অ্যাসিডের জন্য তিনটা মান বের করো। ভেরি গুড, দারুণ ওয়াফা, দারুণ। তাহলে এই সালফিউরিক অ্যাসিডের জন্য হচ্ছে তিনটা মান বের করে, এই সালফিউরিকের জন্য তিনটা মান বের করে নাও। তাহলে কত কত আসে দেখো। সালফিউরিক অ্যাসিডে 1n বলতে কি বুঝো, 10n বলতে কি বুঝো, 1/10n বলতে কি বুঝো?
করে ফেলো। তাহলে দেখো সালফিউরিক অ্যাসিডের 1N যদি বলি তাহলে এর নর্মাল মানে তুল্য ভরটা কত? তুল্য ভর হচ্ছে কত? 49 গ্রাম। তার মানে হচ্ছে 1N বলতে আমরা বুঝি 49, 10N বলতে বুঝি 490 গ্রাম, 1/10N বলতে বুঝি 4.9 গ্রাম। তাহলে মিলাই নাও। ভেরি গুড, সবার আনসার চলে আসছে। এই 1N 98 কেন? 1N 98 কেন? না না না, ভুল করছো। এটা নর্মাল দ্রবণ, এটার তুল্য ভর কত? এটার তুল্য ভর কত? 98 কেন? ওয়াফা এই ভুল কেন করলা? বৃষ্টি, পিয়াস, এই ভুলটা তো হওয়ার কথা না তোমাদের। ফার্মিদা দারুন, গুড। 49, 490 আর 4.9। না কাকন, তুমি ভুল করলা, কারণ আমরা নর্মাল দ্রবণ চাচ্ছি, আমরা চাচ্ছি কি নর্মালিটি চাচ্ছি তার মধ্যে। তো নর্মালিটি মানে হচ্ছে কি তার তুল্য ভর লাগবে। তার তুল্য ভর কত? আমরা বলছি 2 গ্রাম হাইড্রোজেন যুক্ত থাকে 98 গ্রাম H2SO4 এর সাথে। সুতরাং 1 গ্রাম হাইড্রোজেন যত গ্রামের সাথে যুক্ত থাকবে সেটা হবে কি তার তুল্য ভর। তাহলে তুল্য ভর কত পেলাম? 49 পেলাম। তাহলে 1N মানে হচ্ছে 49 গ্রাম, 10N মানে হচ্ছে 490 গ্রাম, 1/10N মানে হচ্ছে 4.9 গ্রাম। সঞ্জনা দারুন। তাহলে আমরা একটা কোয়েশ্চেন সলভ করবো। দেখো কোয়েশ্চেনটা হচ্ছে 250 সিসি দ্রবণে 2.65 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে মোলারিটিতে এর ঘনমাত্রা কত? আচ্ছা, এটা করার আগে আমি আরেকটা কাজ করে নিই। এই কোয়েশ্চেনটা না করে আমি আরেকটা ভালো একটা কোয়েশ্চেন নিই। দেখো 10% সালফিউরিক অ্যাসিডের মোলারিটি এবং নরমালিটিতে ঘনমাত্রা কত? তাহলে এই কোয়েশ্চেন করে মজা পাবা। 10% সালফিউরিক অ্যাসিডের মোলারিটি এবং নরমালিটিতে ঘনমাত্রা কত? সো আমাকে কি করতে হবে? দুইটা মাত্রায় নির্ণয় করতে হবে। 10% সালফিউরিক অ্যাসিডের মোলারিটি এবং নরমালিটিতে ঘনমাত্রাটা বের করে নিতে হবে। তাহলে আমরা 10% সালফিউরিক অ্যাসিড বলতে কি বুঝি? 10% সালফিউরিক অ্যাসিড অর্থ কি? ঠিক আছে, তাহলে 10% সালফিউরিক অ্যাসিড অর্থ মানে কি? যে 100 সিসি দ্রবণে H2SO4 আছে কতটুকু? 10 গ্রাম। সুতরাং 1 সিসি দ্রবণে H2SO4 আছে কতটুকু? 10/1000, আর 10/100। তাহলে আমাদের লাগবে কত? 1000 সিসিতে। 1000 সিসিতে যতটুকু দ্রবীভূত থাকে সেটাই হবে কি তার মোলার ঘনমাত্রা। তাহলে H2SO4 আছে কতটুকু? 10 × 1000 ডিভাইড বাই কত? 100। তার মানে দাঁড়াচ্ছে কত? 100 মানে তার কত হচ্ছে? আচ্ছা 100, 3 টাকা কাটলাম। তো এটা কত? 1000। তাহলে দুইটা শূন্য চলে যাবে, এই দুইটা। ক্লিয়ার? তাহলে এখানে দেখো এটা, আচ্ছা এটা কোন মিস্টেক করছেন না? দেখো একটু কারেকশন করেন, দেখো আমাদের বলছে কি মোলারিটিতে ঘনমাত্রা, ঘনমাত্রা। ঠিক আছে, তো আমরা এখানে 10% অর্থ কি? 10% অর্থ হচ্ছে 10% এর অর্থ হচ্ছে আমরা কি বলতে পারি? দেখো বলতে পারি 100 সিসি দ্রবণে, ঠিকই ছিল, 100 সিসি দ্রবণে H2SO4 আছে কতটুকু? 10 গ্রাম। 100 সিসি দ্রবণে H2SO4 আছে কতটুকু? 10 গ্রাম আছে। তাহলে 1 সিসি দ্রবণে H2SO4 আছে কতটুকু? 10/100। সুতরাং 1000 সিসি দ্রবণে, আমাদের ঠিক ছিল 1000 সিসি দ্রবণে সালফিউরিক অ্যাসিড আছে কতটুকু? 10 × 1000।
তাহলে এই দুইটা শূন্য কাটা চলে যাবে, তাহলে 10 কত 100 গ্রাম। তাহলে সালফিউরিক অ্যাসিডের ভর কত পাইলাম 1000 সিসিতে, 1000 সিসিতে কতটুকু পাইলাম 100 গ্রাম পাইলাম। কিন্তু যখন আমরা মোলারিটির কথা বলি, মোলারিটি মানে হচ্ছে গ্রাম আণবিক পরিমাণ। 1000 সিসি দ্রবণে গ্রাম আণবিক পরিমাণ দ্রবীভূত থাকবে। মোলারিটি মানে হচ্ছে কি গ্রাম আণবিক পরিমাণ দ্রবীভূত থাকবে। কিন্তু আমার তো গ্রাম আণবিক পরিমাণ বের হয় নাই। গ্রাম আণবিক পরিমাণ যেটা দ্রবীভূত থাকবে সেটাকে বলা হবে কি তার মোলারিটি। ঠিক আছে, তাহলে এতটুকু বুঝতে পারছো? মানে 10% মানে হচ্ছে কি 100তে কতটুকু আছে 10 আছে। তাহলে আমরা ধরে নিলাম যে 100 সিসি দ্রবণে সালফিউরিক অ্যাসিড আছে কত 10 গ্রাম। এতটুকু বুঝতে পারছো কিনা? গুড, দারুন, তোমরা নিজেই করে ফেলছো। আচ্ছা দারুন তো। তাহলে দেখো, তাহলে আমরা ভর পেলাম কত 100 গ্রাম, ভর পেলাম কত 100 গ্রাম, এটা রেখে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা বলতেছি যে 1000 সিসিতে 1000 সিসিতে 1000 সিসিতে H2SO4 98 গ্রাম দ্রবীভূত থাকলে ঘনমাত্রা 98 গ্রাম, বাংলাতে লিখি 98 গ্রাম দ্রবীভূত হলে মাত্রা হয় কত? মাত্রা হয় 1 মোলার। তাহলে এখন কাজটা খুবই ইজি। তাহলে 1000 সিসি, এটা তো 100 গ্রামটা বের করছি কত সিসিতে 1000 সিসিতে। তাহলে 1000 সিসিতে H2SO4 যদি 1 গ্রাম দ্রবীভূত হতো তাহলে মাত্রা হতো কত 1 বাই কত 98। তাহলে আমরা বের করছি কত 100 গ্রাম। তাহলে 1000 সিসিতে সালফিউরিক অ্যাসিড যদি 100 গ্রাম থাকে তাহলে কত হবে 100 ডিভাইড বাই কত 98। ক্লিয়ার? বুঝতে পারছো? খুবই সিম্পল। আমরা তার টার্মে নিয়ে গেলাম। তো প্রথমত কাজটা কি ছিল, এটাকে 1000 সিসিতে নিয়ে গেলাম। ওইটা থেকে আমার মানে সুবিধা হচ্ছে কি আমি ভরটা বের করে নিলাম। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এখন যেটা করবা সেটা হচ্ছে 10%। এটা তো মোলারিটি, এটা কিসের মান? এটা মোলারিটি না, এটা তো মোলারিটি। তাহলে তোমরা যেটা করবা নরমালিটিতে তার নরমালিটিটা কত সেটা করে নাও, আমি করে দেবো না। তোমরা আমি জানি তোমরা আমার আগেই করছো। সো তাহলে সে নরমালিটিটা তোমরা করে ফেলো, নরমালিটিটা করে ফেলো। নরমালিটি কত হবে সেটা বের করে নাও। 1.02। দারুন, অসাধারণ। তাহলে নরমালিটিটার ঘনমাত্রা কত? নরমালিটিতে ঘনমাত্রা কত সেটা বের করে নাও। নরমালিটিতে তার ঘনমাত্রা কত হবে? 10% সালফিউরিক অ্যাসিডের মোলারিটি এবং নরমালিটি আমরা মোলারিটি করছি। সো নরমালিটিতে তার ঘনমাত্রা কত হবে? 10% সালফিউরিক অ্যাসিডের নরমালিটিতে ঘনমাত্রা কত? n। আচ্ছা, মানে এটা গুণ দিয়ে দিছো? কাকন বুঝো নাই? কেন বুঝো নাই? দেখো নরমালিটিটা কি, নরমালিটিটা কি, নরমালিটি দেখো নরমালিটিটা কি। তাহলে এখানে 10% সালফিউরিক অ্যাসিড মানে কি 10% H2SO4 এর অর্থ হচ্ছে 100 সিসিতে মানে 10% অর্থ হচ্ছে কি 100 সিসিতে H2SO4 আছে কতটুকু? H2SO4 আছে 10 গ্রাম। সুতরাং 1 সিসিতে আছে কতটুকু সালফিউরিক অ্যাসিড? 10 ডিভাইড বাই কত 100 গ্রাম। সুতরাং কাজ হচ্ছে 1000 সিসিতে কনভার্ট করে নেব। তাহলে 1000 সিসিতে সালফিউরিক অ্যাসিড আছে কতটুকু? 10 গুণ 1000 ডিভাইড বাই কত 100। তাহলে দুইটা শূন্য চলে যাবে, তার মানে 100 গ্রাম। তাহলে 1000 সিসিতে H2SO4 আছে কতটুকু 100 গ্রাম। কিন্তু নরমালিটির সংখ্যা কি বলে? নরমালিটির সংখ্যা বলে তুল্য ভর পরিমাণ। নরমালিটির সংখ্যা কি বলে? 1000 সিসিতে যদি তুল্য ভর পরিমাণ দ্রবীভূত থাকে তাহলে সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর হচ্ছে কত? H2SO4 এর তুল্য ভর 49 গ্রাম। তাহলে আমরা বলতে পারি যে 1000 সিসিতে 1000 সিসিতে H2SO4 49 গ্রাম থাকলে নরমালিটি হয় কতটুকু? n। মানে মাত্রা হয় কতটুকু? বাংলাতে লিখি মাত্রা হয় কত? n। সুতরাং 1000 সিসিতে H2SO4 যদি আমাদের কতটুকু থাকে 1 গ্রাম থাকে
তাহলে মাত্রা হবে কত, n/49। কিন্তু আমার ভর বেরিয়েছে কতটুকু, 100 গ্রাম না। সুতরাং 1000 সিসিতে H2SO4 100 গ্রাম যদি থাকে তাহলে n ইন্টু কত 100 ডিভাইড বাই কত 49। নরমালিটি 2 পয়েন্ট দ্বিগুণ হয়ে যাবে। গুড, তাহলে 49 হবে। বুঝতে পারছো? তাহলে অনুরূপভাবে হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি 10% সোডিয়াম কার্বনেটের মোলারিটি এবং নরমালিটি কত সেটা হচ্ছে করে নিতে পারবা। 10% সোডিয়াম কার্বনেটের মোলারিটি এবং নরমালিটিতে কত আসতেছে, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমরা একটা মেথড করব। বলা হচ্ছে 250 সিসিতে, যেটা দিতে যাচ্ছিলাম প্রথমে, 250 সিসিতে 2.65 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে মোলারিটি কত হবে? 250 সিসিতে 2.65 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে মোলারিটি কত হবে? তাহলে এটাকে কিভাবে করব? বলো তো। তাহলে আমরা প্রথম কাজটা হচ্ছে কি, সোডিয়াম কার্বনেটের আণবিক ভরটা করে নেব। তাহলে 23 গুণ 2 প্লাস হচ্ছে কত 12 প্লাস হচ্ছে 16 গুণ 3, তার মানে 106 গ্রাম। তাহলে আমরা বলতে পারি 1000 সিসিতে সোডিয়াম কার্বনেট 106 গ্রাম দ্রবীভূত হলে মাত্রা হয় কত, মানে 1 মোলার। মাত্রা হয় কত 1 মোলার। তাহলে 1000 সিসিতে সোডিয়াম কার্বনেট, যদি আমার সোডিয়াম কার্বনেট কতটুকু থাকে, যদি আমার 1 গ্রাম থাকে তাহলে মাত্রা কতটুকু হবে m/106 মানে 106। তাহলে চিন্তা করে দেখো, যদি আমার কি হতো 1 সিসিতে 1 গ্রাম যদি হইতো, 1000 সিসিতে 1 গ্রাম হলে মাত্রা হয় কত m/106। তাহলে 1 সিসিতে হলে মাত্রা হইতো কত, m ইন্টু 1000 ডিভাইড বাই কত 106। 1000 সিসিতে 1 গ্রাম থাকলে মাত্রা হতো কত, এত। তাহলে এখন আমার 1 সিসি কি করে নাই, 1 সিসি চাই নাই, চাইছে কতটুকু 250 সিসি। তাহলে আমি বলতে পারি যদি 250 সিসি হইতো, 1 সিসি যদি 1 গ্রাম থাকে, যদি মাত্রা হয় এতটুকু 250 সিসিতে, অর্থাৎ আয়তন তুমি বাড়ায় দিছো, ফলে কি হয়ে যাবে, কমে যাবে ঘনমাত্রা। তাহলে 250 সিসিতে যদি 1 গ্রাম থাকে, তাহলে চিন্তা করে দেখো 250 সিসিতে 1 গ্রাম আছে, তাহলে অনেক গুণ কমে যাবে। তার মানে কি হবে m ইন্টু 1000 ডিভাইড বাই 106 ইন্টু কত 250 বা 250। এখন আমার তো চাইছে কতটুকু 2.65। দ্যাট মিনস হচ্ছে আমি অঙ্কটাকে লেন্দি করছি। লেন্দি করার কারণ হচ্ছে যেন কনসেপ্টটাকে বুঝতে পারো। যদি 2.65 গ্রাম দ্রবীভূত থাকতো তাহলে কি হতো, তাহলে m ইন্টু 2.6 ভর বেড়ে গেছে, 250 সিসিতে ভর বেড়ে গেছে, তার মানে এটাও বেড়ে যাবে, গুণ 2.65 ডিভাইড হচ্ছে কত 106 ইন্টু কত 250, যে মানটা আসবে সেটা হবে কি তার মোলারিটিতে ঘনমাত্রা। ক্লিয়ার? এটা হচ্ছে তুমি যদি ভেঙে ভেঙে করো এবং বুঝে করো, অর্থাৎ আমরা যদি ক্লাস 5 এরও কাউকে দিতাম এটা, সে কিন্তু খুব ইজিলি এটা সলভ করতে পারতো, কারণ জাস্ট আমি অৌকিক নিয়মই এখানে ব্যবহার করছি। এটাকে আরেকভাবে করা যায়, যেটা হচ্ছে আমি S ইকুয়াল টু হচ্ছে 1000 W ডিভাইড হচ্ছে MV দিয়ে করতে পারি। এটা করে নেব।
তাহলে এটার ছোটখাটো সূত্রটা কি, মানে যেটা হচ্ছে আমি খুব তাড়াতাড়ি করবো, সেটা হচ্ছে কত, S is equal to 1000 W ডিভাইড হচ্ছে কি MP। সেক্ষেত্রে কি হবে, 1000 W কত 2.65, দেখো আমরা এটাই করছি, এভাবেও ইকোনমি করে আসছি। M কত, M হচ্ছে কত 106, V কত এই যে 100, সরি V তো 100 না, V কত 250। দেখো লাস্ট অফ অল আমরা তো কিন্তু এটাই আসছিল, ওই যে বলছিলাম যে আমরা বলছিলাম কি যে 1000 সিসিতে যদি 106 গ্রাম থাকতো মাত্রা তো কত M, সুতরাং 1000 সিসিতে যদি 1 গ্রাম থাকতো তাহলে মাত্রা তো কত M বাই কত 106, এই যে M বাই 106। আমরা বলছি যদি 1 গ্রাম 1 সিসিতে 1 গ্রাম থাকতো তাহলে মাত্রা তো কত M ইন্টু 1000। M মানে হচ্ছে কিন্তু ঘনমাত্রা, মানে এককটা যেটা, এটাকে 1 ধরতে পারো, মানে 1M, এটা বলতেছে কত 1M, শুধু M বলতে কিন্তু EM না, EM না, মাত্রা M 1M পুরোটা M ডিভাইড কত 106। তারপরে বলছি কত যদি 250 সিসি হতো, আয়তন কত 250 সিসি যদি হতো, তাহলে বলছিলাম কি এটা কতটুকু হতো 1 ইন্টু 100 ডিভাইড 1000 ডিভাইড 106 ইন্টু কত 250, কারণ আয়তন বেড়ে গেছে ফলে ঘনমাত্রা ডিক্রিজ হয়ে যাবে। এখন আমাদের বলছে হচ্ছে 2.65 গ্রাম, 250 সিসিতে কত 2.65 গ্রাম, তার মানে এখন কি হবে ভর বেড়ে গেছে ঘনমাত্রা বেড়ে যাবে, তার মানে কত 2.65 ইন্টু কত 1000 ডিভাইড 106 ইন্টু 250। এটা হচ্ছে মেইন বেসিক্যালি, এইভাবে সূত্রটাকে এখান থেকে এখানে আনা হয়। কথা ক্লিয়ার, বুঝতে বললাম কথাটা? আচ্ছা, তাহলে এখন তোমাকে বলা হচ্ছে নেক্সট কোয়েশ্চেন যদি যাই 250 সিসিতে কত গ্রাম H2SO4 দ্রবীভূত হলে মাত্রা হয় M বাই 10। তাহলে আশা রাখি এটা পারবা। আমি যদি সূত্র বসাই দিই S is equal to 1000 W ডিভাইড হচ্ছে কি MV, বা তুমি ভেঙে করতে পারো। ক্লিয়ার, MV যদি বসাই দিই তাহলে আমার কি নাই এই ডাব্লিউটা নাই, এই ডাব্লিউটা আমার বের করে নিতে হবে। ক্লিয়ার, তাহলে এটা হচ্ছে আমাদের সাধারণত কি থাকে মোলারিটি সংক্রান্ত যে প্রবলেমগুলো থাকে সেগুলো আমাদের এটা। এখন আসো আমরা চলে যাবো হচ্ছে মোলারিটিতে। এখন আমরা চলে যাবো কোথায়, মোলারিটিতে চলে যাব। তাহলে দেখো মোলারিটি কাকে বলে। মোলারিটিটা হচ্ছে খুবই সিম্পল, আমরা এর আগেও করছি। এখানে হচ্ছে মোল দ্রব, মোল পরিমাণ দ্রব যদি নিই, আর এখানে হচ্ছে দ্রাবক, এর আগে ছিল দ্রবণ এখন হবে দ্রাবক, তাহলে 1000 গ্রাম দ্রাবক, আগে ছিল 1000 সিসি এখন হচ্ছে 1000 গ্রাম দ্রাবক। তাহলে মোলারিটির অ্যাকচুয়ালি সংখ্যাটা বলো, তাহলে হচ্ছে এরকম দাঁড়াবে 1000 গ্রাম H2O প্লাস হচ্ছে 1 মোল দ্রব, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মোলারিটি। তাহলে বলতে পারি 1000 গ্রাম দ্রাবকে 1 মোল, বাংলায় লিখি 1 মোল দ্রবীভূত থাকলে তাকে মোলাল দ্রবণ বলে, এবং ঘনমাত্রাকে বলে মোলারিটি, যাকে M দ্বারা প্রকাশ করা হয়। তাহলে হচ্ছে কি
মোলারিটি হচ্ছে মোলারিটি আর মোলারিটির মধ্যে পার্থক্যটা হচ্ছে মোলারিটি হচ্ছে কি 1000 সিসি দ্রবণে, আর এটা হচ্ছে কি 1000 গ্রাম দ্রাবকে। 1000 গ্রাম দ্রাবকে অর্থাৎ পানিতে যদি 1 মোল দ্রব্য থাকে তখন সেটা হবে কি মোলারিটি হবে। ক্লিয়ার? তাহলে দেখো আজকে আমাদের হচ্ছে 3টা বিষয় নিয়ে আমি আলোচনা করলাম। এর আগে আমি বলছি যে কাজগুলো হচ্ছে কি আমরা এখানে বলছি ঐতিহ্য এবং ধারাবাহিকতার দ্বিতীয় পর্ব, অর্থাৎ আমি এখানে যেভাবে অঙ্কগুলো করাইছি সেটা হচ্ছে আমি ঐকিক নিয়মে তোমাদেরকে রিয়েলাইজ করানোর চেষ্টা করলাম যে অ্যাকচুয়ালি ম্যাথগুলো কেমনে করতে হয় এবং এটার অ্যাকচুয়ালি টার্মগুলো কি কি হচ্ছে। তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের থাকবে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া ধারাবাহিকভাবে কিভাবে করতে হয় এবং সেখান থেকে হচ্ছে কিভাবে ম্যাথগুলো সলভ করতে হবে সেগুলো আমরা দেখে নেব। আজকের ক্লাসে এতটুকু থাকলো। আসলে তোমাদের পারফরমেন্স অসাধারণ ছিল, মানে আমার এরকম মনে হয়েছে আমি করতেছি, তোমরা জাস্ট অলরেডি করে ফেলছো। আমার ভুল হয়েছে, দেন হচ্ছে দেখলাম যে না তোমরা করে ফেলছো। ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ তাহলে।